হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি ঘরে বাইরের তরফ থেকে একটা মিনি ব্লগ নিয়ে। আজ ছিল সেই দিনটা, যে দিনটা চলে যাওয়ার পর আবার একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হয় জগন্নাথদেব কবে আমাদের বাড়িতে আসবে। হ্যাঁ, আজকে ছিল উল্টো রথ। জগন্নাথদেবের আবার বাড়ি ফেরার পালা। আমাদের সিংহাসন থেকে জগন্নাথদেব রথে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তো যাই হোক, ব্লগটা যখন শুরু করছি তখন প্রায় 11:30 বাজে। আমার স্নান হয়ে গিয়েছিল। দিদি মোটামুটি সমস্তটাই গুছিয়ে রেখে গেছিলো। পনির আলুর তরকারিটা করে রেখে গেছিলো আর কুমড়ো ভাজা করে রেখে গেছিলো। আর আমি করব হচ্ছে একটু ঘি ভাত বলতে পারো, বা সাদা ফ্রাইড রাইস, যেটা বলবে, কাজু কিশমিশ দিয়ে। ওইটাই বানিয়েছিলাম জগন্নাথ দেবের জন্য। করার কথা ছিল একটু কণিকা রাইস ভেবেছিলাম করব, তারপর ভাবলাম এতটা কণিকা রাইস একেবারে ট্রাই না করে যদি ফার্স্ট অবস্থাতে করতে না পারি, ব্যাপারটা যদি খারাপ হয়ে যায় তখন মনটা আরও খারাপ লাগবে। তার জন্য আর রিস্ক না নিয়ে যেটা করতে পারবো সেটার জন্যই লেগে পড়লাম আর কি কাজে। একেবারে ওয়ান পট রান্না, কোনো অসুবিধা হয় না করতে, আমি অভ্যস্ত, তাই এটাতেই আমি কমফোর্টেবল মনে হলো যে আমি পারবো ঠিকঠাকভাবে করে দিতে, তাই এটাই করলাম। দিদি চালটা মেপে ধুয়ে দিয়ে গেছিলো, কারণ চালটা মেপে না দিলে মেপে জলটা দিতে পারবো না, আর এভাবে করতে গেলে আমাকে মেপে জল দিয়ে একেবারে করতে হবে। তাই তো যাই হোক, বললামই তো, দিদি পনির আলুর তরকারি করে দিয়ে গেছিলো, কুমড়ো ভেজে দিয়ে গেছিলো, আর এটা মিষ্টি দিয়ে ঠাকুরকে আজকে ভোগ দেওয়া হয়েছিল। আর আমারই ফ্লোরে থাকে আরেকজন আছে, ওর ঘরের একটা আনারস ও আমাকে দিয়ে গেছিলো জগন্নাথ দেবের কাছে দেওয়ার জন্য কেটে। তো ওর আনারসটাও আমি কেটে জগন্নাথ দেবকে দিয়েছিলাম। তো যাই হোক, খানিকটা মন খারাপ ছিল, আমার থেকে বেশি আমার বরের মন খারাপ ছিল। কারণ না, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমার থেকে বেশি পুজো আচড়ায় ওর বেশি মন, ও বেশি ভালোভাবে গুছিয়ে সুন্দর করে ঠাকুর দেবতার পুজো করে, আচড়া করে। আমি হয়তো অতটা পারি না গুছিয়ে করতে, বা হয়তো অতটা আমার সত্যি কথা বলতে এখনও স্থিরতাও নেই মনের মধ্যে যে ওরকমভাবে গুছিয়ে বসে প্রতিদিন পুজো দেবো, পুজো করব। কিন্তু সেটা আমার বর করে। শোনো, তোমরা সেটা দেখো, তোমরা সেটা জানো, আর আমি সেটা স্বীকারও করি, আমি বলিও সবসময়। এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, স্বর্ণা ছিল, স্বর্ণার সাথে গল্প করতে করতে আমি বললাম যে না, তোমরা কথা বলো, আমি রান্নাটা বসিয়ে দিই, না হলে এরপর ভোগ দিতে দিতে দেরি হয়ে যাবে। তো আমি রান্না করতে করতে স্বর্ণা চলেও গেছিলো। স্বর্ণা বললো যে না, আমিও চলে যাই। তো স্বর্ণা চলেও গেছিলো, মনে হয় চলে গেছিলো স্বর্ণা, কারণ না ও আবার আসবে বলে, যখন ভোগ দেওয়া হবে তখন আসবো। বললাম ঠিক আছে, এসো। আমি অল্প করেই আজকে ভোগ রান্না করেছিলাম, বেশি কিছু আয়োজন করতে পারিনি, অল্প করেই করেছিলাম, কিন্তু খুব ভালোভাবে করতে পেরেছিলাম। তো যাই হোক, এই করতে করতেই ভোগ লাগানোর টাইম হয়ে গেছিলো। আমার রান্নাটা হওয়ার পর ভেবেছিলাম শাড়ি পরবো, বাট আর আমার ইচ্ছে করলো না, শাড়ি পরতে পারিনি। ভোগের থালাটা সুন্দর করে গুছিয়ে দেখো ওর বাবা আরবি করতে লেগে পড়েছে। তখন অবশ্য স্বর্ণারা এসে পৌঁছয়নি। রান্না বলেছিল যে আমি আরতিটা দেখবো, তো এসে পৌঁছয়নি তখন, কিন্তু ভোগ লাগাতে দেরি হয়ে যাবে বলে আমরা ভাবলাম যে না, আমরা বসিয়ে দিই, ও আসুক, ধীরে সুস্থ আসুক। যদিও পুজো করতে করতে স্বর্ণার মেয়ে নেমে এসেছিলো নিচে স্নান দান করে। তো এবারে শেষবারের মতো, এবছর আর কি শেষবারের মতো জগন্নাথদেবকে আরতি করা। তারপরেই বিকেলবেলা জগন্নাথদেব উঠে পড়বে রথে, রথে চড়ে জগন্নাথদেব চলে যাবে নিজের বাড়িতে। তো যাই হোক, আবার একটা বছরের অপেক্ষা। জয় জগন্নাথ। এভাবে যেন বছর বছর আমার ঘরে জগন্নাথদেব আসতে পারে, এটুকুই যা আমাদের ইচ্ছে। যাই হোক, তারপরে পুজো দেওয়ার পর রায়ানকে, মামকে আর রায়ানের বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর পুচকুকেও স্বর্ণা খাইয়ে দিয়েছিল। তারপর আমি আর স্বর্ণা হাতে করে নিয়ে একটু খেয়ে নিয়েছিলাম। আর ওইদিকে দিদির জন্য বেড়ে রেখে দিয়েছিলাম খাবার, দিদি এসে খাবে। কারণ মঙ্গলাকে যেহেতু আমি আর রাখিনি, ছাড়িয়ে দিয়েছি, তো তার জন্য যাকে রেখেছি সে লাঞ্চ করেন দুপুরবেলা আমাদের বাড়িতে, তো তার জন্য একটু প্রসাদ বেড়ে রেখে দিয়েছিলাম, সে এসে খাবেন বলে। তো যাই হোক, খেতে খেতে আমরা এই সমস্ত ভিডিও দেখছিলাম, গল্প করছিলাম, অল্প করেই নিয়েছিলাম,
বেশি নিইনি। আর এদিকে দেখো না আরেকজন পুচকু কীভাবে বসে আছে, দুষ্টু বুড়ি একেবারে। যাই হোক, খাওয়া দাওয়ার পর এবার মাম চলে এসছে পুচকুকে নিয়ে সাজাগোজা করাতে। আজকে পুচকু সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে যাবে স্বর্ণার কাকুর বাড়িতে। উল্টো রথের জন্য রোড শো হবে, প্রচুর প্রচুর মানে আয়োজন রয়েছে। তো সেখানে পুচকুকে শাড়ি পরিয়ে নিয়ে যেতে হবে। পুচকু রথে থাকবে বা ঘোড়ার গাড়িতে থাকবে, কোথাও একটা বসবে। তো বলা হয়েছিল পুচকুকে শাড়ি পরিয়ে নিয়ে যেতে ওখান থেকে, যেহেতু একটা বিশাল বড় রোড শো আছে, তার জন্য পুচকুকে শাড়ি পরিয়ে দিতে হবে, সাজিয়ে দিতে হবে। তো যথারীতি সাজানোর ব্যাপারটা মাম আমার থেকে অনেক বেশি ভালো পারদর্শী হয়ে গেছে এখন, পটু হয়ে গেছে এখন। তো ওই জন্য মামকে বললাম ঠিক আছে তুই সাজিয়ে দে। আমার বলতে হয়নি, মাম নিজেই বলেছে ঠিক আছে চলো আমি সাজিয়ে দেবো। আর পুচকু মামের কাছেই এসে সাজতে চায়, কেন সবসময় মা আমাকে সাজিয়ে দেয়। সাজানোটা আমি খুব একটা এখন আর পারি না বলতে পারো, এখন আর ওই ধৈর্যটা নেই। আর শাড়ি তো মাম পরাতে পারবে না, কারণ মামকেই আমায় শাড়ি পরিয়ে দিতে হয়। তার জন্য মাম বললো যে শাড়িটা কিন্তু মা তুমি পরিয়ে দিও। আমি বললাম ঠিক আছে আমি পরিয়ে দেবো। তো সাজানোর পর ওই ঘরে আমি আর স্বর্ণা গল্প করছিলাম। সাজানোর পর হঠাৎ করে দেখছি মাম ওই ঘরে গিয়ে বলছে মা আলতাটা কোথায়? বললাম কেন, আলতা দিয়ে কী করবি? বলছে না পুচকুকে একটু পরিয়ে দিও, তো শাড়ি পরবে, ভালো লাগবে আলতাটা পরলে। তো যেরকম ভাবা সেরকম, যেরকম বলা যেরকম ভাবা সেরকম কাজ। তো দেখো এই যে আলতা নিয়ে ড্রেসিং টেবিল থেকে বার করে ছোট্ট ছোট্ট দুটো পায়ে কেমন আলতা পরিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন লক্ষ্মী ঠাকুর। পা দুটো দেখে মনে হচ্ছিলো লক্ষ্মী ঠাকুর। তো যাই হোক, আর ও চুপচাপ সুন্দর করে বসেছিল আলতা পরবে বলে। এতটুকু ডিস্টার্বেন্স নেই ওর মধ্যে কোনো, যে না অস্বস্তি হচ্ছে পরবো না করবো না ছেড়ে দাও, না এরকম কোনো বিষয় নেই। তো যাই হোক, আলতাটা পুরো পরানো হলে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর করে কিন্তু পুচকু আলতাটা পরেছে। আমরা কিন্তু তখনও বুঝতে পারছি না যে এত সুন্দর করে বসেছে। আর এত সুন্দর করে যে মাম পরাবে সেটাও বুঝিনি, জাস্ট যেরকমভাবে নর্মাল আলতা পরায় আমি ভেবেছিলাম ওরমভাবেই হয়তো মাম পরিয়ে দেবে, কিন্তু না, কি সুন্দর করে মাম পরিয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমরা দেখো ও কি সুন্দর চুপচাপ বসে রয়েছে কোনো রকম ডিস্টারবেন্স ছাড়া, মানে উইদাউট এনি ডিস্টারবেন্স ও এটাকে সুন্দরভাবে এনজয় করছে যে না আলতা পরে আমাকে চুপ করে থাকতে হবে। দেখো তুমি শুধু ওর মুখটা দেখো। তো যাই হোক, সাজানো হয়ে গেছে আর ওইদিকে কেমন তা হাততালি মারছিল। আর যাই হোক, এইদিকে আমি শাড়ি পরে ওর চুলটা বেঁধে গলায় হাতটা পরিয়ে দিয়েছি। আর এই দেখো ওর পাটা দেখো পুচকুর, পুরো মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর। যাই হোক, পুচকুকে সাজানো দেখে পুচকুর মা এতটাই এক্সাইটেড হয়ে গেছে, সাজার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছে মামের কাছে সাজতে। আর মা খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছিল স্বর্ণাকে। স্বর্ণা সমস্ত নিজের প্রোডাক্ট নিয়ে এসেই সেজেছে। আর এটার সাথে কি কানের দুল যাবে সেটাই তখন ম্যাচিং করে মাম বার করে দিচ্ছিল। আর এই দেখো পুচকুর ফাইনাল লুক। আর ওই যে পাটা তুলছে না, আলতাটা দেখাতে চাইছিল, যাই হোক ও দেখাতে পারছিল না। এর ফাঁকে পুচকু আর স্বর্ণা বেরিয়ে যাওয়ার পর মাম একটু রথগুলোকে রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দিয়েছিল। আর সমস্ত সমস্ত ঠাকুরগুলোকে রথে তুলে দিচ্ছিল। স্বর্ণার ঠাকুর আগে উঠেছে, তারপর মধুমিতার ঠাকুর উঠেছে। এই সময় প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিল আমার বর। আমার ছেলে ভিডিও করতে করতে আমাকে ও ঘরে গিয়ে বলে এসছে। যাই হোক, তারপর আমি এ ঘরে এলাম। এ ঘরে এসে এই যে একটা ভারাক্রান্ত মুহূর্ত দেখতেই পেলে। এবছরের মতো জগন্নাথ দেব আমাদের বাড়ি ছেড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল নিচে। যাই হোক, নিচে সবাই নেমেছিল, সবাই মিলে কীর্তন হচ্ছিল, এই ঢোল বাজাচ্ছিল, কেউ করতাল, কেউ শাক, কেউ কাসর, কেউ জোকার দিচ্ছিল। তারপর সবাই মিলে আমরা একটু রথ টানলাম। রথ টেনে একটু গল্প গুজব করলাম। জগন্নাথ দেবকে আবার বরণ করে মধুমিতা আবার ঘরে তুলে নিল। এই যে দেখো, নিজের ঘরে জগন্নাথ দেব ঢুকে গেল, ঢুকে গিয়ে জল জল করছে। মধুমিতা আবার সুন্দর করে জগন্নাথ দেবকে একটু গজা খাজা এই সমস্ত খেতে দিল। তারই মাঝখানে পুচকু চলে এসেছে মধুমিতার ঘরে, আমিও বসেছিলাম। পুচকুর পা দুটো দেখলে কি সুন্দর লাগছিল দেখতে।
এভাবেই আজকে দিনটা কেটে গেল, খানিকটা মন খারাপ নিয়ে। আজকে ঘরটা পুরো ফাঁকা, সিংহাসনটা পুরো ফাঁকা। প্রতিদিনকার মতো যারা থাকে আমার সিংহাসনে তারাই আছেন। যে এসেছিলেন কিছুদিনের জন্য সে চলে গেলেন, একটা বছরের অপেক্ষায় ফেলে রেখে গেলেন আমাদেরকে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। এই একটা সপ্তাহ কী করে যে কেটে যায়, যাচ্ছে এই গত 3 বছর ধরে, নিজেরাও জানি না। যাই হোক, আমার থেকে বেশি ওর বাবার মন খারাপ, সব কিছু তো নিজের হাতে করে, তার জন্য। তো চলো আজকে এইটুকুই, আবার দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।